সুমাইয়া রায়ানের কথা শুনে বিরক্ত হয়ে বলে। হুম। এই বলে তারা এখান থেকে চলে যায়। দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল। এর মাঝে ইয়ানা আর আহানের সম্পর্ক একটা চেনা জানা জায়গা নিল। সাথে আয়াত, রায়ান, আরোরা, আকাশ, রুহান, সুমাইয়া তারাও একে অপরের সাথে পরিচিত হলো। ওই দিনের পরে ইয়ানা ও আর আহান ওরফে অগ্নির দেওয়া কোনো চিঠি পায়নি। কাল তাদের ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান, তাই সবাই ভার্সিটি শেষে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। কাল অনেক সাজগোজ করবে, ছেলেরা কালো পাঞ্জাবি আর মেয়েরা কালো শাড়ি। ইয়ানা সকালে কিভাবে সাজবে, কিভাবে সাজলে ভালো লাগবে এসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কারণ কাল অনুষ্ঠান, ফলে ভার্সিটিতে অনেক কাজ করতে হয়েছে। বিছানায় গা এলিয়ে দিতেই তলিয়ে গেল ঘুমের রাজ্যে। মধ্যরাতে মনে হলো ঘুমের মধ্যে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইয়ানা ঘুমের মধ্যে খুব ভালোভাবেই অনুভব করতে পারছে, কিন্তু শরীর ক্লান্ত থাকায় চোখ মেলে তাকাতে পারছে না। ও ঘুমের মধ্যে বুঝতে পারছে ওর পুরো মুখে কেউ গভীরভাবে স্পর্শ করছে। আবার হঠাৎ মনে হলো কেউ তাকে শক্তভাবে জড়িয়ে রেখেছে। ইয়ানার দম বন্ধ হয়ে যাচ্ছে, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। অনেক কষ্টে ইয়ানা চোখ খুলে তাকায়। দ্রুত রুমের লাইট অন করলো, কিন্তু না, কোথাও কেউ নেই। তাহলে কি আমি ভুল বুঝলাম? কিন্তু আমার স্পষ্ট মনে আছে কেউ ছিল। হয়তো আমার মনের ভুল। হয়তো স্বপ্ন দেখছিলাম। হঠাৎ জানালার দিকে তাকাতে সে দেখতে পেল বেলকনির দরজা খোলা। কিন্তু আমার যতটুকু মনে আছে আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। তাহলে দরজাটা খুললো কে? তার মানে কেউ এসেছিল। কিন্তু কে? ইয়ানা যখন আবারও ঘুমাতে যাবে তখন দেখতে পায় ওই দিনকার মতো আবারও আরেকটা চিঠি। সে ভয়ে ভয়ে চিঠিটা হাতে নিল। চিঠিটায় লেখা ছিল, আমার অনুভবের রানী, আমার হৃদয় হরণী, আমার ইনু শোনা, খুব মনোযোগ দিয়ে একটা কথা শোনো। আমি জানি কাল তোমাদের ভার্সিটির নবীনবরণ, তুমি অনুষ্ঠানে শাড়ি পরার প্ল্যান করছো, কিন্তু তুমি কোনো শাড়ি পরবে না, আর না করবে কোনো সাজগোজ। সব সময় ভার্সিটিতে যেভাবে যাও ঠিক সেভাবে যাবে, কারণ তোমার এই ঝলসে যাওয়ার রূপ একমাত্র আমিই দেখব, অন্য কেউ নয়। যা বলছি ঠিক তাই করবে, একদম আমার কথার অবাধ্য হবে না। আর হ্যাঁ, এসব কথা কাউকে বলবে না। যদি বলো তাহলে তোমার ফ্যামিলি। শোনো মেয়ে, অবাধ্যতা আমার একদম পছন্দ নয়। আমি চাই না আমার ভয়ঙ্কর রূপ তোমার সামনে আনতে, তাই যা বলছে ঠিক তাই করবে। যদি আমার কথার অমান্য করো, আই সোয়ার আমি কি করব আমি নিজেও জানি না। ইয়ানা চিঠিটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেখছিল আর কিছু লেখা আছে কিনা, কিন্তু না, আর কোনো লেখা নেই। ইয়ানা এবার কিছুটা মুখ ভেঙচি দিয়ে বলে, কে রে তুই? তোর কথা শুনবো? বই গেছে আমার তোর কথা শুনতে। একে তো আমাকে প্রতিদিন এরকম চিঠি দিয়ে নাস্তানাবুদ করছিস, তার উপর আবার আমাকে ঠান্ডা মাথায় হুমকি দেয়। একবার শুধু তোর পরিচয়টা জানি, তোকে আমি তোর নাকের চুবানি না খাইয়েছি তো, তাহলে আমার নামও ইয়ানা বিনতে আসাদ নয়। হুম। এই বলে সে আবার ঘুমের রাজ্যে তলিয়ে যায়। সকালে কারো ফোনে ইয়ানার ঘুম ভাঙে। দেখে তাদের বন্ধুদের অনেকগুলো ফোন। তাড়াতাড়ি করে একটা শাড়ি পরে সুন্দর করে সাজগোজ করে নিই। আচ্ছা, আমি যে সেজেছি, ছেলেটা যদি কিছু করে? কি আর করবে? হয়তো রাস্তার কোনো বখাটে ছেলে। যদি সামনে কিছু করতে আসে আমিও বুঝিয়ে দেবো ইয়ানা কি জিনিস। এইসব ভাবতে ভাবতে সে রুয়ানাকে ডাক দেয়। কিরে, রেডি হয়েছিস? আর কতক্ষণ লাগবে? রুয়ানা ওপর থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, এই তো আপু, এসে গেছি। আসলে রুয়ানাও ইয়ানার সাথে নবীনবরণ অনুষ্ঠানে যাচ্ছে। ইয়ানা রুয়ানাকে দেখে বলে, মাশাআল্লাহ, আমার বোনটাকে তো খুব সুন্দর লাগছে। যেন কারো নজর না পড়ে। রুয়ানা এবার একটু লজ্জা নিয়ে বলে, কি যে বলো না আপু, তোমাকেও খুব সুন্দর লাগছে। তারা দুই বোন খুনসুটি করতে করতে মায়ের থেকে বিদায় নিয়ে ভার্সিটিতে চলে যায়। অনুষ্ঠান শুরু হয়ে যায়। বিশেষ অতিথির জন্য অপেক্ষা করছে সবাই। আর ওরা ইয়ানা, আয়াত, সুমাইয়া আর তাদের সিনিয়র কিছু মেয়ে ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ইয়ানা রেগে উঠে বলে, কোন রাজ্যের কোন রাজা আসে কে জানে? কখন থেকে দাঁড়িয়ে আছি, এখনো বেটার কোনো নাম গন্ধ নেই আসার। ওই সুমো, আর কতক্ষণ দাঁড়াতে হবে? ঠিক তখনই কালো রঙের তিনটা গাড়ি এসে থামে। সামনে দুটি গাড়ি থেকে কয়েকজন বডিগার্ড নামে। তারপর লাস্টে গাড়ি থেকে নামে একজন সুদর্শন যুবক।
হাতে ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক শুজ, ডান হাতে ব্রেসলেট, চুলগুলো জেল দিয়ে সেট করা। বোন, ছেলেটার পিছন থেকে দেখেই তো ক্রাশ খেয়েছি। আল্লাহ, চেহারাটা না জানি কি সুন্দর। ঠিক তখনই আহান সামনে ফিরে তাকায়। ইয়ানাকে দেখে মনে হলো আরে এই ছেলেটাকে তো চিনি। এ তো সেই ছেলেটা যেদিন রায়হানের সাথে এত বিশ্রী ঘটনা ঘটেছিল। সেদিন ওই গোডাউনে ছেলেটার সাথে দেখা হয়েছিল, কিন্তু এই ছেলেটা সবসময় মাস্ক পরে থাকে কেন? ইয়ানা ভাবনার মাঝে শুনতে পায়, সুমু, আরু বেবি, আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস? ও মাই গড, আমার স্বপ্নের নায়ক অগ্নি চৌধুরী আমাদের ভার্সিটিতে। আমরা তাকে বরণ করব। ইস, আর ভাবতে পারছি না। আমি তো ভেবেছিলাম কোনো বুড়িওয়ালা হবে, এখন তো দেখি সবার ক্র্যাশ পায় অগ্নি চৌধুরী। কে উনি? তোরা কি তাদের আগে থেকেই চিনিস নাকি? আর সুমু, তোকে বলছিলাম না ওই দিন একটা মাস্ক পরা ছেলে আমাকে হেল্প করেছিল? এটা সেই ছেলেটা। কি? সত্যি ইনু? আর তুই ওকে চিনিস না? আমি তো। আর বলতে পারে না। তাদের কথোপকথনের মাঝে আহান তাদের সামনে এসে দাঁড়ায়। আহান এতক্ষণ ইয়ানাকে খেয়াল না করলেও এখন খেয়াল করে তাড়াতাড়ি নিজের সানগ্লাসটা পরে নেয় এবং ইয়ানার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। দেখে ইয়ানা কালো শাড়ি পরেছে, হাতে রেশমি কাচের চুড়ি, প্রত্যেকবারের মতো চোখে গাঢ় কাজল, লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া। তারা তাদের দেখতে থাকুক। আসেন আগে আহান আর অগ্নির কথা খোলসা করি। আহান আর অগ্নি একই ব্যক্তি, কিন্তু তাদের কাজ ভিন্ন। মাফিয়া জগতের সবাই তাকে অগ্নি নামেই চিনে, যার শির দ্বারাই সব সময় আগুনের লাভা নিঃসৃত হয়। লাভা বলতে অতিরিক্ত রাগকে বোঝাতে বলা হয়েছে। আর সাধারণ লোকজন সবাই ব্যবসায়ী আহান। তবে যদি বলা হয় আহান আর অগ্নি একই মুদ্রার এপিঠ ওপিঠ, তাহলে ভুল হবে। আহানও খুব রাগী। ওই যে বলে না, মানুষ যতই রূপ পাল্টাক কিন্তু ওর স্বভাব তো আর পাল্টাতে পারে না। আসলে আহান চাই না সে মাফিয়া জগতে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের আপনজনের ক্ষতি হোক। আহান এবার ইয়ানাকে দেখে চোয়াল শক্ত হয়ে আসে। রাগে সে থরথর করে কাঁপতে থাকে। হাতের রগগুলো ফুলে ওঠে, চোখগুলো লাল আকার ধারণ করে। এই মুহূর্তে মনে হচ্ছে ইয়ানাকে শেষ করে দিতে। আহান রাগী দৃষ্টি নিক্ষেপ করে ইয়ানার দিকে তাকিয়ে আছে, তবে চোখে সানগ্লাস থাকায় সেটা কেউ লক্ষ্য করেনি। অগ্নিকে কিছু সিনিয়র ভাইরা মালা পরিয়ে সম্মানের সাথে স্টেজে নিয়ে যায়। অগ্নি স্টেজে গিয়ে গম্ভীর হয়ে বসে থাকে। ইয়ানা তার কথার অবাধ্য হয়েছে ভাবতেই যেন অগ্নির রাগ নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। কত বড় কলিজা হলে অগ্নি চৌধুরীর কথাকে অমান্য করে। ইয়ানা তাদের হল্লা পার্টি মিলে একটা গ্রুপ ডান্স দিবে। ট্রায়াল রুমে এসে ইয়ানা বেঁকে বসে। আমি ডান্স করব না, তোরা গিয়ে কর। সবার সামনে ডান্স করতে কেমন জানি অস্বস্তি হচ্ছে। সব কিছু শেষ পর্যায়ে এসে বলছিস ডান্স করবি না? এটা কেমন কথা ইনু? তোর নাচতে হবে মানে হবে। আরে, একটা দিনই তো। ওকে, ঠিক আছে, আমি আমার স্টেপটা করে চলে আসবো। ওকে ঠিক আছে, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না স্বয়ং অগ্নি চৌধুরী আমাদের ভার্সিটিতে। একজন গ্যাংস্টার মাফিয়ার দিকে তাকিয়ে ক্রাশ খাস, তোদের লজ্জা করে না? উনি মাফিয়া হলে সবার থেকে আলাদা। উনি অন্য মাফিয়াদের মতো খারাপ না। আরে ওরা বড়লোক বাবার বখাটে ছেলে, সবার সামনে ভালো সাজার মুখোশ পরে থাকে। আর তাছাড়া উনি তো একজন মাফিয়া লিডার, ওনার কাছে কোনো কিছু ভালো প্রত্যাশা করাই বেকার। কি? উনি একজন মাফিয়া? কেন, তুই জানিস না? ওনাকে তো সবাই চিনে, আবার সবাই জমের মতো ভয় পায়। উনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। উনি খুব সাংঘাতিক। উনি ওনার শত্রুদের মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেয়। তাই তো সবাই ক্রাশ হলে কি হবে, কারোর এত সাহস হয়নি তাকে প্রপোজ করার। হুম, আমি শুনেছি উনি যদি কাউকে খুন করে তাহলে তার অস্তিত্বেরও খবর কেউ পায় না। মাফিয়া হোক আর যাই হোক, বডি স্টাইল একদম মাশাআল্লাহ। ইয়ানার দিকে সবাই অবাক হয়ে তাকায়, কারণ ইয়ানা এত সহজে কারোর প্রশংসা করে না। কি হলো, তোরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি এলিয়েন? না, তুই এলিয়েন হতে যাবি কেন? তুই তো এলিয়েনের বউ। রোহিঙ্গার বাচ্চা, কি বলি তুই? এ থাম তোরা, তাড়াতাড়ি রেডি হ। তারা যার যার মতো একটু রিহার্সাল করে স্টেজের ওইখানে চলে যায়। গিয়ে দেখে আহান কিছু বক্তব্য পেশ করছে। তারা একটা জায়গায় গিয়ে বসে পড়ে।
আপু, এই মাফিয়াটা তো সত্যি অনেক স্মার্ট। তার পাশে বসা ছেলেটাও অনেক সুন্দর। কোনটা রেখে যে কোনটার উপর ক্রাশ খায়। তা তো বুঝলাম, রুই মাছ, কিন্তু এই মাফিয়া এখনো মাস্ক আর সানগ্লাস পরে আছে কেন? কানা নাকি? আরে না, উনি কানা নয়। উনি সবসময় এভাবেই থাকেন। আসলে ওনার চেহারা সচরাচর কেউ দেখেনি, তবে শুনেছি উনি নাকি খুব সুন্দর, একদম মন কেড়ে নেওয়ার মতো চেহারা। বাহ, ওনার ব্যাপার তো অনেক জানিস দেখছি। আসলে ওনার সকল ইন্টারভিউ আমি দেখেছি তাই। হুম, আরেক বেটারা তো দেখবি। তোদের কাজ ওই তো হলো ছেলেদের দেখে এইসব কুখাদ্য খাওয়া। একদম কুখাদ্য বলবে না রুহান ভাইয়া, এইটা আমাদের জন্মগত অধিকার। তাদের কথার মাঝখানেই প্রিন্সিপাল স্যার তাদের ডাক দেয়। তারাও স্টেজে চলে যায়। আহান এতক্ষণ মোবাইল স্ক্রল করছিল। ইয়ানার নাম শুনে ইয়ানার দিকে তাকায়। দেখে সে স্টেজে উঠে একটা ছেলের সাথে ফিসফিসিয়ে কথা বলছে, যা দেখে চোয়াল শক্ত হয়ে আসে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কোনো একটা কাজের কথা বলে স্টেজ থেকে নেমে চলে আসে। ইয়ানা তারাও নাচ শেষ করে গিয়ে যে যার জায়গায় গিয়ে বসে। কি রুই মাছ নাচ কেমন হলো? আমাকে একদম রুই মাছ বলবে না ভাইয়া, তবে তোমাদের নাচ খুব সুন্দর হয়েছে। তাদের কথার মাঝে স্কুলের পিয়ন এসে বলে, ইয়ানা, জাফর স্যার তোমাকে ডাকছে। কেন ভাই? এটা আমি কি করে বলবো? তুমি স্যারকে গিয়ে জিজ্ঞেস করো। হুম। বলে ইয়ানা চলে যায়। জাফর স্যারের রুমে ঢুকতে যাবে এমন সময় কেউ একজন ইয়ানার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে একটা রুমে নিয়ে ফেলে দেয়। ইয়ানা টাল সামলাতে না পেরে টেবিলের ওপর গিয়ে বাড়ি খায়। সাথে সাথে মাথা ফেটে তরল রক্ত বের হওয়া শুরু করে। ইয়ানা মাথায় হাত দিয়ে উঠতে যাবে এমন সময় ইয়ানা মাথায় হাত দিয়ে উঠতে যাবে এমন সময় আহান ইয়ানার মুখ চেপে ধরে। ইয়ানা ছোটার জন্য ছটফট করছে, কিন্তু সে সামনে থাকা ব্যক্তিটির শক্তির সাথে পেরে উঠছে না। আহান এবার প্রচণ্ডভাবে রেগে যায়। ও ইয়ানা দুহাত দেওয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। এই মুহূর্তে আহান রাগের বশবর্তী হয়ে একটা হিংস্র জানোয়ারের চেয়েও কম লাগছে না। ইয়ানা আগন্তুক ব্যক্তিটি থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট শুরু করে। এবার আহান রেগে গিয়ে ইয়ানার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। ইয়ানা ব্যথায় কুঁকড়িয়ে ওঠে। মনে হচ্ছে ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু সামনে থাকা ব্যক্তিটির কোনো হেলদোল নেই। ইয়ানা এবার ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে ওঠে আর কাঁদতে কাঁদতে বলে, কে আপনি? আমার সাথে এমন কেন করছেন? একটা মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়ার সাহস হয় কি করে আপনার, হ্যাঁ? ইয়ানার এই কথাটা যেন রাগ আরো বাড়িয়ে দেয়। সে তার কোমরে গুজে থাকা গানটা মুখের ভেতর ঢুকিয়ে রাগের চিৎকার দিয়ে বলে, চুপ। আর একটা কথা মুখ থেকে উচ্চারণ করো, তাহলে এখানে শেষ করে দেবো তোমায়। সাহস কি করে হয় তোর আমার কথা অবাধ্য করার? বারণ করেছিলাম না শাড়ি পরতে? বল, কেন পরেছিস? শাড়ি পরেছিস তো পরেছিস, আবার নাচতে চলে গেলে? ছেলেদের রূপ দেখাতে খুব ইচ্ছা, তাই না? আহান এবার ইয়ানার মুখে থাকা গানটাকে আরেকটু চেপে ধরে বলে, মেরে দেয় কি বলিস? এমনিতে আমার অবাধ্য যারা হয় তাদের বাঁচিয়ে রাখি না, তোকে কেন বাঁচিয়ে রাখবো বলতো? ইয়ানা এবার ভয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। ইয়ানার কান্নার শব্দ আহানের কানে আসতেই যেন ওর হুঁশ আসে। তাড়াতাড়ি করে নিজের গানটা ইয়ানার মুখ থেকে নামিয়ে নিজ জায়গায় রেখে দেয়। ইয়ানা যেন এতক্ষণে নিজের প্রাণ ফিরে পেল। আহান এবার ইয়ানার দুই গালে আলতো হাত রেখে বলে, ইনু বেব, প্লিজ কান্না থামাও। কেন অবাধ্য হও আমার? এরপর থেকে যেন এমন ভুল আর না হয়, কেমন? তবে একটা কথা মনে রেখো, তোমাকে চাই আমার, আমার অনুভব তুমি। এই বলে সামনে থাকা ব্যক্তিটি তাড়াতাড়ি রুম ত্যাগ করে। ইয়ানা আহানের কথা শুনে স্তব্ধ হয়ে বসে রইল। কি বলে গেল লোকটা? আপু কোন সময় প্রিন্সিপালের রুমে গেল, এখনো আসছে না কেন? হয়তো স্যারের কোনো কাজ করে দিচ্ছে। মাথা মোটা, আজকে নবীন বরণ, স্যার কেন আজ কাজ দিতে যাবে? যা করার কাল তো করেছি। হুম, তাহলে এখনো আসছে না কেন বলতো? ঠিক আছে, তোমরা বসো, আমি আপুকে নিয়ে আসছি। তুই নিয়ে আসবি? তুই প্রিন্সিপাল রুম চিনিস? তোরা বস, আমি নিয়ে আসছি। না না ভাইয়া, আমি চিনি। তাছাড়া একটু পর তোমার আর আকাশ ভাইয়ার একটা প্রোগ্রাম আছে। তোমরা বসো, আমি যাচ্ছি। ঠিক আছে, যা। রোয়ানা প্রিন্সিপালের রুমে যাচ্ছিল, ঠিক সেই সময় বেখেয়ালিভাবে হাঁটার কারণে
কারোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। আকাশ, শুভ তারা যেহেতু ব্যানারের লাস্টের দিকে দিয়ে বসেছিল, আকস্মিক ঘটনায় সবাই পেছনে ফিরে তাকায়। দেখে রোয়ানা মাটিতে পড়ে আছে, তার সামনে একটা সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে। তারা সবাই রোয়ানার কাছে যায়। শালা অ্যানাকোন্ডা, দেখে হাঁটতে পারিস না? আমার শরীরটা কি তোর বাপের পৈতৃক সম্পত্তি যে দৈত্যের মতো আমাকে ফেলে দিলি? শালা লেজবিহীন হাতি, আমার মতো একটা বাচ্চা মেয়েকে ফেলে দিলি? এসব বলতে বলতে রোয়ানা উঠে দাঁড়ায়। পাগলি খেয়ে ফেছে। আর কিছু বলার আগে তোরা আটকা গিয়ে। তারা সবাই রোয়ানাকে কিছু বলতে যাবে, তার আগে ছেলেটি রোয়ানার পেছন দিয়ে হাত মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলে, কেউ সাহস হয় কি করে এরকম অভদ্র ভাষায় গালিগালাজ করার? এইটুকু একটা পিচ্চি মেয়ে মুখের ভাষার এই হাল! ওই সময় তো মুখে অনেক কথা বের হয়েছে, এখন সাপের মতো মুচড়ামুচড়ি করছো কেন? শয়তান দানব, হাত ধরছিস কেন? আমাকে বাচ্চা মেয়ে পেয়ে পেয়ে নির্যাতন করছিস। একবার শুধু আমার জামাইটারে আসতে দে, পরে বুঝামু মজা। কি, তুই ম্যারিড? এইটুকু একটা মেয়ে বিয়েও করে ফেললি? এই জন্যই তো বলি হাসার কেন এই হাল? আরে ভবিষ্যৎ ভাই, ভবিষ্যৎ ভবিষ্যৎ জামাইয়ের কথা বলছি। এই তুমি কি পাগল? পাবনা থেকে পলায়ন? সবাই দাঁড়িয়ে সার্কাস দেখছিস কেন? আটকা গিয়ে পাগলারে, খেপেছে ভালো করেই। আল্লাহই জানে আর কি কি বলতে শুরু করে। ঠিক তখনই একটি ছেলে এসে বলে, কিরে ইউবে, তুই এখানে কেন? আহান বলল ও নাকি আজ বাড়িতে যাবে, তাই তাড়াতাড়ি চলে গেছে। আরে রায়ান ভাইয়া, আপনি এইখানে? আহান ভাইয়াও এসেছে নাকি? কই, ওনাকে তো দেখিনি। আব এসেছিল, তবে আবার চলে গেছে। বাড়িতে একটু দরকার ছিল, তাই চলে গেছে আর কি। ঠিক তখনই রোয়ানের চোখ যায় ইউভির ওপর। তারপর ঠাট্টা সুরে বলে, কিরে ভাই, দেশের মাটিতে পা রেখেই দেশের মেয়েদের উপর লেপ্টে আসিস কেন? তৎক্ষণাৎ ইউভি রোয়ানার হাত ছেড়ে রায়হানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, পাবনা থেকে পলাতক পিচ্ছি পাগলের পাল্লায় পড়েছি, তাই তার একটু দেখতেছিলাম পাগলটা কেমন। এই, আপনি আমাকে পাগল বললেন? প্লিজ বোন আমার, চুপ কর। আচ্ছা রায়ান ভাই, আপনি ওনাকে চিনেন? ওর নাম শেজাদ ইউভি, আমার আর আহানের ফ্রেন্ড। আবার ভাইও বলতে পারো। আমরা সবাই একসাথেই বিদেশে পড়তাম, কিন্তু ও কাল দেশে ব্যাক করেছে। তুই কি তাদের চিনিস? ওরা ইয়ানার ফ্রেন্ড। আর এই পিচ্ছিটাও? না ভাইয়া, ও আমাদের ছোট বোন, মানে ইনায়ার বোন। কিন্তু আপনি ইনায়াকে কিভাবে চিনেন ভাইয়া? ইউভি এবার একটু আমতা আমতা করে বলে, আর তোমাদের কথা ওদের থেকে শুনছি, সবার নাম জানি, বাট মুখ পরিচিতি না। আচ্ছা, আপনি আয়াত আর কিছু বলতে পারল না। তার আগেই ইয়ানা এসে উপস্থিত হয়। ইয়ানার অবস্থা দেখে সবাই ভড়কে যায়। ইয়ানাকে রুয়ানার হাত ধরে বলে, রুই বাড়ি চল। সবাই ইয়ানার ব্যবহারে চমকে যায়। কি হয়েছে আপু, এমন করছিস কেন? আর ভয় পেয়েছিস কি জন্য? হ্যাঁ ইনু, কি হয়েছে? তোকে এমন লাগছে কেন? তুই তো প্রিন্সিপাল স্যারের রুমে গিয়েছিলি, স্যার কিছু বলেছে? আরে না না, স্যার কি বলবে? স্যার কিছু বলেনি, আসলে শরীরটা ভালো লাগছে না। তোরা আয়, আমি চলে যাই। এই বলে সে রুয়ানার হাত ধরে এখান থেকে প্রস্থান করে। কি হয়েছে বলতো? এইভাবে চলে গেল কেন? মনে তো হয়েছে কি হয়েছে বলতো? এইভাবে চলে গেল কেন? মনে তো হয়েছে কোনো কিছু নিয়ে ভয় পেয়েছে। সেটা তো ভাইয়া বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেই বলতে পারবো। হুম, তাহলে তোমরা থাকো, আমরা যাই, আবার দেখা হবে। এই বলে রায়ান তারা চলে যায়। আর ওরা সোমায়াকে খোঁচা মেরে বলে, আহান ভাইয়ের ফ্রেন্ড তারা কি খায় বলতো? সবগুলো এত সুদর্শন, শুধু ক্রাশ খেতে মন চায়। খাবি, ওইটা তো তোদের স্পেশাল কুখাদ্য। না খেলে পেট ভরবে নাকি? তুই জানিস এটা আমাদের মেয়েদের জন্মগত অধিকার, সো চুপ থাক। তারা বিভিন্ন কথা বলে অনুষ্ঠান রেখে চলে যায়। উদ্দেশ্য ইয়ানাদের বাড়িতে যাওয়া। আর এদিকে আহান আজ চৌধুরী ভিলায় যায়। আহান যাওয়া মাত্রই
ওই আহানের একমাত্র বোন আহিয়া গিয়ে জড়িয়ে ধরে বলে, দাদা ভাই, কেমন আছো? একবারও আমার কথা মনে পড়েনি? কতদিন পর এসেছো। কথা বলবো না তোমার সাথে, যাও। এই বলে আহিয়া অন্যদিকে ঘুরে মুখ ফোলায়। আহান বুঝতে পারে তার বোন তার উপর ভীষণ ক্ষেপে আছে। আহান এবার একটা চকলেটের বক্স সামনে নিয়ে বলে, ঠিক আছে, কেউ যদি আমার সাথে কথা বলতে না চায় তবে চকলেটের বক্সটা ফেলে দেয়। তবে চকলেটের বক্সটা ফেলে দিই, কি আর করার? যার জন্য এনেছিলাম সে তো কথাই বলছে না। এই বলে আহান ওপরে চলে যেতে নিলে আহিয়া আহানের হাত থেকে চকলেটের বক্স হুট করে নিয়ে বলে, আরে দাদা ভাই, কি বলছো? ফেলে দিবে মানে? তুমি জানো না খাবার অপচয় করা ভালো না। ফেলতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। আহান এবার একটু মুচকি হাসি দিয়ে আহিয়ার মাথায় হাত রেখে বলে, ঠিক আছে, ফেলবো না। দাদা ভাইয়ের প্রতি অভিযোগ কমেছে? তোমার সাথে রাগ করেই থাকতে পেরেছি কখনো? তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তাদের কথার মাঝে শুনতে পাই, আরে দাদিমণি তোমাকে কি ভুলে যায়? বলেই সে জড়িয়ে ধরল। আহান এবার মুখের গম্ভীরতা বজায় রেখে বলে, না দাদুমণি, এমনটা হবে না। সময় হলে অবশ্যই আসবো। বলে হনহন করে নিজের রুমে চলে যায়। দাদুমণি, ভাইয়া কি রেগে গেল? বলেই উনি কান্না করে দেয়। দাদুমণি, প্লিজ কান্না করো না। দেখবে একদিন ভাইয়া ঠিক আমাদের সাথে এসে থাকবে। আহিয়া এবার দাদুমণির কান্না দেখে, স্বাভাবিক হওয়ার জন্য বলে, আরে দাদুমণি, চিন্তা করো না। আমার একটা ভাবি আসলেই ভাইয়া ঠিক হয়ে যাবে। দেখবা আমাদের সাথেই থাকবে। আহিয়া মন খারাপ করে বলে, ওকে দাদি। হলাবাটে সবাই ইয়ানাদের বাড়িতে যায়। গিয়ে দেখে রোয়ানা সোফায় বসে কান্না করছে। কি হলো? রুই এখানে বসে কান্না করছিস কেন? আর ইয়ানা আন্টি তোরা কোথায়? রোয়ানা এবার তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা এসেছো? আম্মু বাসায় নেই, নানা বাড়ি আছে। কাল আসবে, নানু অসুস্থ। আপু ভার্সিটি থেকে এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কখন থেকে আমি ডাকাডাকি করছি, কিন্তু দরজা খোলার নামই নেই। আপু কোনো সময় এরকম করে না ভাইয়া। তোমরা গিয়ে একটু দেখো না দরজা খোলে কিনা। ওকে, কান্না থামা, দেখছি আমরা। এই বলে তারা সবাই ইয়ানার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। ইনু বেবি, দরজা বন্ধ করে কার কথা ভাবছিস এত? আগে জানতাম যারা প্রেমে পড়ে তারা নাকি দরজা বন্ধ করে বসে থাকে। তুই কার প্রেমে পড়ছিস বলে ভালো হতো আর কি। আর ইয়ানা আন্টি তারা কোথায়? হ্যাঁ মানে আরুও প্রেম করতো আর কি। এই কপাল কি আমার আছে? আমার অক্সিজেনের খোঁজ তো আমি আজও পাইলাম না। তোদের বালের প্যাসাল বাদ দিবি? এসেছিস এক কাজে, এখন তোরা প্রেম নিয়ে পয়রা আসোস। তুই কি করে বুঝবি সিঙ্গেল থাকার কষ্ট? হ, আর আমি না, 10-12টার বাচ্চার মা পয়দা করে বসে আছি। কি বলিস সুমু? 3-4টা বলতি, একেবারে 10-12টা বলে ফেলেছিস। হ বোন, তুই পারবি, তোর অনেক এনার্জি আছে। তাদের কথোপকথনের মধ্যে হঠাৎ করে ইয়ানা দরজা খুলে বলে, তোরা এইখানে কি করছিস? ওদের তো এখন বাসায় যাওয়ার কথা। কেন, আমরা কি আসতে পারি না? আরে আমি সেটা বলতে চাইনি। তোরা অসময়ে, সেজন্য তাই জিজ্ঞেস করলাম আমি আর কি। ভেতরে আয়। আলহামদুলিল্লাহ, ভিতরে আসতে বলেছিস তাহলে। আমি তো ভাবছিলাম আজকে আমরা সবাই তোর দরজার বাইরে খেয়ে ঘুমিয়ে পড়বো। যাক, বাইরে আর থাকতে হলো না তাহলে। এখন আসল কথায় আসি। দেখিনু, কোনো প্রকার মিথ্যা বলবি না। ভার্সিটিতে যা যা হয়েছে সব বলবি। এত ভয় পেয়ে আছিস কেন? কেন আর ওই সময় এভাবে আচ্ছা, এত ভয় পেয়ে আছিস কেন? আর ওই সময় এভাবে চলেই বা আসলি কেন? কই, আমার কি হবে? আমি ঠিক আছি। তোরা শুধু শুধুই চিন্তা করছিস। তাই আসলে আমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারছিস না কেন?
আর এত অন্যমনস্ক কেন? ইয়ানা এবার নিজেকে ধরে না রাখতে পেরে কান্না করে দেয়। সবাই এবার হতভম্ব হয়ে ইয়ানার দিকে তাকিয়ে থাকে, কারণ ইয়ানা খুবই স্ট্রং একটি মেয়ে। কোনো বড় কারণ ছাড়া ইয়ানা কান্না করার মতো মেয়ে নয়। এমনকি সাইমনের সাথে সম্পর্ক বিচ্ছেদেও নিজেকে সবসময় স্ট্রং রেখেছে, ভেঙে পড়েনি। তাহলে আজ এইভাবে কান্না করছে কেন?